2018 ওয়েস্ট বেঙ্গল সেটের জিওগ্রাফি পেপার, যেটা আমরা পরবর্তীকালে পরপর আলোচনা করব। আর্থ ফলিজ বাই জনি সেগার ইজ ওয়ার্কড হুইচ ডিসিপ্লিন। অ্যাকচুয়ালি জনি সেগার ফেমিনিস্ট জিওগ্রাফির ওপর তার মতবাদ দিয়েছিলেন। তো অ্যান্সার হবে বি। এবারে দুয়ে হচ্ছে বলেছে ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোডাক্টিভ পোটেন্সিয়াল ফিশারি কাম, মানে ভারতের সবচেয়ে বেশি প্রোডাক্টিভ পোটেন্সিয়াল ফিশারি কোত্থেকে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি এটা সার্চ করে দেখলাম যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি ফিশারিজ উৎপাদন করা হয় ইনল্যান্ড ওয়াটার বডি থেকে, প্রায় 97%-এর কাছাকাছি। আর স্যালো কন্টিনেন্টাল শেলফ থেকে পুরো মেরিন ওয়াটার থেকে 37%, মানে 37% ফিশারিজ উৎপাদন করা হয়। তো এই অনুসারে অ্যান্সার হওয়ার কথা এ, কিন্তু এনটিএ অ্যান্সার কিতে এর অ্যান্সার বি দিয়েছে। তো আমার মত অনুযায়ী এর অ্যান্সার এ হওয়ার কথা, ইনল্যান্ড ওয়াটার বডি। ভারতের সবচেয়ে বেশি মাছ উৎপাদন করা হয় অন্তর্দেশীয় মৎস্য শিকারের মাধ্যমে, যেটা অ্যাকোয়াকালচার করে বড় বড় পুকুরে অ্যাকোয়াকালচারের মাধ্যমে মাছ উৎপাদন করা হয়। প্রায় 97%-এর কাছাকাছি মৎস্য আমরা এইভাবে উৎপাদন করি। এবারে তিনে বলেছে ইকোলজিক্যাল নিচ রেফার্স টু। ইকোলজিক্যাল নিচ কাকে বলে? ইকোলজিক্যাল নিচ বলা হয় ফাংশনাল রোল অ্যান্ড অর্গানিজম ইন ইকোসিস্টেম, মানে বাস্তুতন্ত্রের তার পুষ্টি সংগ্রহের এলাকা, যেখান থেকে সে তার পুষ্টি সংগ্রহ করে, মানে খাবার সংগ্রহ করে যে এলাকাটা থেকে, সেই এলাকাটাকেই বলা হয় ইকোলজিক্যাল নিচ। যেমন সাপ যদি কোনো এরিয়া থেকে বা ব্যাঙ কোনো একটা এরিয়া থেকে যদি তার খাদ্য সংগ্রহ করে, তাহলে ওই এলাকাটা বা ওই এরিয়াটা হচ্ছে ওর ইকোলজিক্যাল নিচ। ফাংশনাল রোল অফ অ্যান অর্গানিজম ইন ইকোসিস্টেম, তো অ্যান্সার হবে বি। এবারে ফোরে বলেছে অ্যাবসোলুট প্রভার্টি মিনস। অ্যাবসোলুট প্রভার্টিকে আমরা দুভাগে ভাগ করি, এক হচ্ছে অ্যাবসোলুট প্রভার্টি আর একটা হচ্ছে রিলেটিভ প্রভার্টি। অ্যাবসোলুট প্রভার্টি তাকেই বলা হয় যেখানে আমরা আমাদের মিনিমাম চাহিদাগুলো পূরণ করতে সক্ষম থাকি না, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, মেডিকেল, এডুকেশন, ওয়াটার, এই সমস্ত মিনিমাম নিডসগুলো যখন কোনো মানুষ পূরণ করতে পারে না, তখন তাদেরকে বলা হয় যে ওরা অ্যাবসোলুট প্রভার্টির নিচে আছে। তো এই অনুসারে এর অ্যান্সার হবে প্রভার্টি ইন টার্মস দ্য বেসিক মিনিমাম ক্যালোরিজ রিকোয়ারমেন্ট, মিনিমাম ক্যালোরি যারা রিকোয়ারমেন্ট করতে পারে না। সিজনাল মাইগ্রেশন তাকেই বলা হয় সিজনাল মাইগ্রেশন অফ অ্যানিমেলস। এটা মূলত পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায়। ওখানে দেখা যায় যে সিজন অনুযায়ী ওখানকার মানুষরা যারা পশুপালন করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, মানে পরিব্রাজন করে যাকে বলা হয়। একে ট্রান্স হিউম্যানস বলে। এরা কি করে, গরমের সময় পাহাড়ের উপরের দিকে চড়ে যায়, যার ফলে সেখানে তারা পশুপালন করার জন্য যাবতীয় ঘাস পায়। কিন্তু যখন শীতকাল আসে তখন তারা পুনরায় কোথায় নেমে আসে, নিচের দিকে, লো ল্যান্ড এরিয়া, মানে পাহাড়ের নিচের দিকে ঢালে নেমে আসে। কারণ আমরা জানি শীতের সময় পাহাড়ের যে উঁচু অংশগুলো অত্যাধিক পরিমাণে ঠান্ডা হয়, মানে পাহাড়ের নিচের এলাকার থেকে তার উপরের অংশ বেশি ঠান্ডা থাকে, তাই সেখানে তো সমস্ত পশু প্রজাতি সব মারা যাবে, তাই ওরা নিচের দিকে নেমে আসে। একে ট্রান্সহিউম্যানস বলে। যেটা গরমের সময় ওরা পাহাড়ের উপরের দিকে চড়তে থাকে, আর শীতকাল এলে ওরা নিচের দিকে নেমে আসে, কারণ পাহাড়ের শিখরে ঠান্ডাটা বেশি পরিমাণে পড়ে, বরফ জমে যায় এই কারণে। এটা মূলত হিমালয়ে আমরা দেখতে পাই। হিমালয়ের পাহাড়ি এলাকায় এইভাবে আমরা ট্রান্সহিউম্যানস লোকেদের দেখতে পাই। দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন দ্য মেরিডিয়ান অ্যান্ড দ্য সার্ভে লাইন। তোমরা যদি প্রিজমেটিক কম্পাস করেছো তাহলে খুব ভালোভাবেই জানবে যে হরাইজন্টাল লাইন যেটা নর্থার্ন ডাইরেকশন, মানে উত্তর দিকে ডাইরেকশন দেখায়, এবং তার সাথে যেখানে সার্ভে লাইন দেখানো হয় ওই কোণটাকে বলা হয় ট্রু বিয়ারিং।
প্রিজমেটিক কম্পাসটা ভালো করে দেখলে এটা সহজে বোঝা যাবে ওর থিওরিটা পড়লে। অ্যান্সার হবে ডি। এবারে 7-এ বলা হয়েছে ফর অরিজিনেট ডিউ টু ইনভার্সন অফ টেম্পারেচার। যখন কোনো জায়গায় মানে উষ্ণতার বৈপরীত্য দেখতে পাওয়া যায়, তাও আবার ভোরের বেলা, যখন ক্লিয়ার নাইট মানে আকাশ পরিষ্কার থাকে, তখন সেটা কি ফগ হয়, মানে সেখানে যে কুয়াশাটা দেখতে পাওয়া যায় সেটা কি কুয়াশা বলে, ওটাকে রেডিয়েশন ফগ বলে। আমরা জানি ফগ 4 প্রকারের, এক অ্যাডভেকশন, রেডিয়েশন, স্টেম, আর একটা হচ্ছে ফ্রন্টাল ফগ। আমরা এই 4টা পরবর্তীকালে আলোচনা করব। আমি এখানে রেডিয়েশন ফগটা বলে দিই। রেডিয়েশন ফগে কি হয়, রেডিয়েশন ফগে হচ্ছে সারাদিন যে তাপমাত্রা থাকে ভূপৃষ্ঠের, সেটা রাত্রিতে তো ধীরে ধীরে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে। এবারে যখন ভোরের দিকে কি হয়, ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে পুরো শীতল হয়ে যায়। আর যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে আরও তাড়াতাড়ি তাপ বিকিরণ হবে এবং ভূপৃষ্ঠ তাড়াতাড়ি ঠান্ডা হবে। যার ফলে কী হবে, তার পার্শ্ববর্তী এলাকায় যে জলীয় বাষ্পগুলো রয়েছে ভূপৃষ্ঠের একটু উপরে, সেগুলোও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং ওখানে কি হবে, ওই জলীয় বাষ্পগুলো ছোট ছোট জলবিন্দুর আকারে ওইখানেই ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয়। ওইটাকে বলে রেডিয়েশন ফগ। যেহেতু সারফেস এরিয়া রেডিয়েশন করে এই ফগটা সৃষ্টি হচ্ছে, তাই একে রেডিয়েশন ফগ বলে। এবারে বলা হয়েছে এখানে সারফেস উইন্ড ফ্রম ইকুইটোরিয়াল এরিয়া থেকে পোলের দিকে যে আমরা প্ল্যানেটারি উইন্ডগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে ডোলড্রাম, যেটা নিরক্ষরেখা বরাবর আমরা ডোলড্রাম দেখতে পাই। তার উপরে ট্রেড উইন্ডস, মানে যাকে বলা হয় আয়ন বায়ু। তারপর হচ্ছে ওয়েস্টার্লিস, যেটাকে পশ্চিমা বায়ু বলে, আর ইস্টার্লিস, যেটা আমরা মেরু অঞ্চলে দেখতে পাই, ওটাকে বলে মেরুবায়ু। তাহলে ফার্স্ট দেখা যায় ডোলড্রাম, যেটা 5 ডিগ্রি নর্থ এবং সাউথের মধ্যে আমরা দেখতে পাই। আর ট্রেড উইন্ডস, যাকে আয়ন বায়ু বলা হয়, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব আয়ন বায়ু, নিচের দিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আর ওয়েস্টার্লিস হচ্ছে পশ্চিমা বায়ু, যেটা মূলত দেখতে পাওয়া যায় 35 থেকে 40 থেকে 60 ডিগ্রির মধ্যে। আর ইস্টার্লিস তারপরে 65 থেকে 90 ডিগ্রির মধ্যে এরকম ভ্যারি করে, যাকে বলে নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরুবায়ু পরপর। তো এর অ্যান্সার হবে এ। এবারে আরবান হিট আইসল্যান্ড ইজ কজড অফ। আরবান হিট আইসল্যান্ডটা কি? আমরা দেখতে পাই যে আরবান এরিয়া রুরাল এরিয়া, মানে গ্রাম আর শহরের মধ্যে তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। দিনের বেলা আরবান এরিয়া যে পরিমাণ হিটটা, মানে যে পরিমাণ তাপটা গ্রহণ করে, রাতে কিন্তু সেই পরিমাণ তাপ তারা বিকিরণ করতে পারে না। কারণ এখানে গাছের সংখ্যা কম, উদ্ভিদ খুবই কম। 2 নম্বরে হচ্ছে প্রচুর পরিমাণ কংক্রিটের ঘর বাড়ি রাস্তা, যেগুলো তাপটাকে অ্যাবজর্ব করে নেয়। এই কারণে আরবান এরিয়ায় তাপমাত্রাটা অপেক্ষাকৃত বেশি থাকে, যেটা রাতের দিকে খুব বেশি ঠান্ডা হয় না। কিন্তু গ্রামীণ এলাকায় কি হয়, যে দিনের বেলা যে পরিমাণ তাপটা এরা গ্রহণ করে গ্রামের এলাকা, রাতে সেই পরিমাণ তাপ তারা বিকিরণ করতে পারে। কারণ এখানে চারদিকে সবুজ গাছপালা থেকে শুরু করে পরিষ্কার আবহাওয়া, দূষণমুক্ত, এছাড়া বাতাসও যথেষ্ট পরিমাণে রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। তো এর অ্যান্সার হবে অল অফ ডি। কারণ এখানে কনস্ট্রাকশন অফ রোডস অ্যান্ড বিল্ডিংস, ঠিক, এটা ঠিক, রোড আর বিল্ডিং রয়েছে। ল্যাক অফ ইভাপোরেশন, বাষ্পীভবন কম হয়, কারণ যেহেতু সব কংক্রিটের জিনিস, তো বাষ্পীভবন কোত্থেকে হবে। তারপরে ওয়েস্ট হিট জেনারেটেড বাই এনার্জি ইউজেস, প্রত্যেকটাই ঠিক হবে। তো অ্যান্সার হবে ডি। এবারে 10-এর দাগে বলা হয়েছে যে মার্কেট অ্যাক্টিভিটি কোনটা। এখানে যতগুলো অপশান দেওয়া আছে প্রত্যেকেই সে তার নিজের কাজ করছে। যেমন মেশিন রিপেয়ারিং হার কার, মানে একজন মানুষ তার নিজের কার রিপেয়ারিং করছে। তারপরে টিচিং ওন চাইল্ড, তার নিজের বাচ্চাকে পড়াচ্ছে। বা একজন নাপিত তার নিজের ছেলের চুল কাটছে। তো প্রত্যেকটা সে তার নিজের কাজ করছে। কিন্তু একজন টিচার যে টিচ করছে স্কুলে, সেটা একটা সোশ্যাল অ্যাক্টিভিটিও আমরা বলতে পারি।
মার্কেট অ্যাক্টিভিটি আমরা তাকেই বলবো যেটা বাজারি কার্যকলাপ যাকে বলা হয়, যেখানে কোনো জিনিসের আদান প্রদানও হচ্ছে, যার একটা মার্কেটের চাহিদা থাকবে, বা যেটা প্রমোশন হচ্ছে, এই সমস্ত জিনিসকে মার্কেট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করা হয়। যেমন কোনো ব্যবসা বাণিজ্য। তো স্কুলের ক্ষেত্রে আমরা কোনো অন্য দিক দিয়ে ভাবলে আমরা বুঝতে পারি যে স্কুলে পড়ানোটাও গভর্নমেন্টের হচ্ছে একটা মার্কেট অ্যাক্টিভিটি। মানে সরকারের পক্ষ থেকে স্কুলে একজন যে টিচার পড়াচ্ছে সেটা সরকারের পক্ষ থেকে সেটাও একটা মার্কেট অ্যাক্টিভিটি। তো এর মতে এর অ্যান্সার এ হতে পারে। এবারে 11 দাগে বলা হয়েছে যে আরবান সোশ্যাল স্পেস এর বৈশিষ্ট্যটা কি? ওমেন্স আরবান সোশ্যাল স্পেস, এর অ্যান্সার হবে ওমেন টেন টু ফাইন্ড এমপ্লয়মেন্ট ইন দ্য অকুপেশন। অ্যান্সার ডি হবে। মানে একজন মহিলার তার এমপ্লয়মেন্টের জন্য কাজ করার জন্য জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেট দেন মেন্স অকুপেশন। একজন পুরুষের থেকে একজন মহিলার অকুপেশনের বেশি প্রয়োজন। তো অ্যান্সার হবে ডি, আই থিঙ্ক। এবারে 12-এ বলা হয়েছে যে নোডাল রিজিয়ন হ্যাভ ভেরি হাই ডিগ্রি অফ রিজিওনাল ডাইনামিজম। মানে একটা নোডাল রিজিয়ন যেখানে আঞ্চলিক গতিশীলতা বজায় থাকবে। অবশ্যই নোডাল রিজিয়ন আমরা তাকেই বলবো যেটা ধীরে ধীরে সেই অঞ্চলটায় সমস্ত ধরনের ক্রিয়াকলাপ ধীরে ধীরে বাড়তে থাকবে, কমতে থাকবে নয়, অনবরত এটা চলতে থাকবে, গতিশীলতা বজায় থাকবে সমস্ত ধরনের কাজে, সেখানে ব্যবসা বাণিজ্য থেকে, অর্থনীতি থেকে, সোশ্যাল ওয়ার্ক থেকে, সব কিছু। যেমন দিল্লি সিটি রিজিয়ন। এবারে রিজনে বলা হয়েছে সিটি রিজিয়ন হ্যাভ ওয়েল ডেভেলপড নেটওয়ার্ক ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন। সিটি রিজিয়ন যেখানে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন খুব ভালো নেটওয়ার্ক থাকবে, অবশ্যই তাকেই আমরা সিটি রিজিয়ন বলবো। তো এর অ্যান্সার হবে এ। এবারে 13 দাগে বলা হয়েছে হোয়েন মাস মাইগ্রেশন অফ অ্যান এথনিক গ্রুপ টেক্স প্লেস ইটস কল্ড। এটাই আমি খুঁজে দেখলাম, এর অ্যান্সার হবে এক্সোডাস। এক্সোডাস বলতেও বোঝা যায় যে একটা মাস মুভমেন্ট অফ পিপুল, মানে একটা দলবদ্ধভাবে লোক এক জায়গা থেকে যখন অন্য জায়গায় মুভ করে ওটাকে এক্সোডাস বলে। এবার ইমিগ্রেশন কথাটা কি আর এমিগ্রেশন, ইএমআই আর আইএমআই কথাটার অর্থ কি? এবারে যদি বলা যায় যে ভারত থেকে কিছু মানুষ গিয়ে ইউএসএতে থাকবে পার্মানেন্টলি, তো ভারতের ক্ষেত্রে ওই মাইগ্রেশনটাকে বলে এমিগ্রেশন, ইএমআই। আর যদি ইউএসএর ক্ষেত্রে সেটা দেখা হয় তাহলে সেটাকে বলবে আইএমএমআই, ইমিগ্রেশন, কারণ সেখানে তারা প্রবেশ করছে, তাই তার ক্ষেত্রে আইএমআই, আর এখানে ইএমআই, এমিগ্রেশন। তো এর অ্যান্সার আই থিঙ্ক সি হওয়ার কথা। তো অ্যান্সার কিতে কি দিয়েছে আমি ঠিক জানি না, অ্যান্সার কিতে এর অ্যান্সার দিয়েছে কিন্তু ইমিগ্রেশন, আইএমআই। তো এটা নিয়ে আমার একটু প্রবলেম আছে অ্যান্সারটা নিয়ে। এবার 14 দাগে বলা হয়েছে যে পার্সন বিলো দ্য প্রভার্টি লাইন ইন্ডিয়াতে বিলো প্রভার্টি লাইনের নিচে যে মানুষগুলোকে রাখা হয় সেটা কার উপর ভিত্তি করে? তার জন্য বিপিএল যাকে বলা হয়, এই বিপিএল প্রাপ্ত তাদেরকেই করা হয়, যেখানে মানুষের একটা মিনিমাম ইনকামের উপর ভিত্তি করে বা তাদের রিকোয়ারমেন্ট, তারা কি কেমন কি জীবনযাপন করছে তার উপর ভিত্তি করে এই বিপিএল ব্যাপারটা বা এই বিপিএল জিনিসটা তাদেরকে তার অন্তর্ভুক্ত করা হয়। সরকার একটা মিনিমাম ক্রাইটেরিয়া সেট করে দেয়, যার উপর ভিত্তি করে আমরা মানুষদেরকে এর অন্তর্ভুক্ত করি। তো এর অ্যান্সার হবে যে দে আর entitled to a minimum prescribed food requirement। যেহেতু ইনকামের উপর ভিত্তি করে এটা করা হয়, তো যে মানুষ যেরকম ইনকাম করবে সে তেমনই খাবার খাবে এবং তারই উপর ভিত্তি করে বা সে তেমন জীবনযাপন করবে, তার উপর ভিত্তি করে এটা বিলো প্রভার্টি লাইন এর অন্তর্ভুক্ত করা হয়। এবারে 15 দাগে বলা হয়েছে যে স্পেশাল প্ল্যানিং অন দ্য বেসিস অফ অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়ন। পুরো ওয়ার্ল্ড নয়, ইন্ডিয়াকে অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়নে
উপর যে ভিত্তি করে ভাগ করা হয়েছে সেটা মোট 15 ভাগে ভাগ করা হয়েছে। এটা কে করেছে? এটা প্ল্যানিং কমিশন করেছে, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। প্ল্যানিং কমিশন কবে এসেছিল? 1951 সালে 1 এপ্রিল যতদূর সম্ভব, এটাই। তো এর অ্যান্সার হবে সি। এবারে 16 দাগে বলা হয়েছে যে কোর পেরিফেরি মডেল ইজ মেগালোপলিস। এটা কোথায় থাকবে? মেগালোপলিস কোথায় অবস্থান করবে? মেগালোপলিস কোর রিজিয়নে অবস্থান করবে, কারণ কোর পেরিফেরি মডেলে আমরা দেখতে পেয়েছি, এটা সম্ভবত ফ্রাইডম্যান দিয়েছিলেন, জন ফ্রাইডম্যান। এখানে কোর আর পেরিফেরি বলতে পেরিফেরি এলাকা মানে তার পার্শ্ববর্তী এলাকা থেকে সমস্ত সম্পদ বা যা কিছু প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে, বড় বড় গুদাম থেকে, কারখানা থেকে সব পেরিফেরি এলাকায় লাগানো হবে, কারণ কোর এলাকায় জমির দাম খুব বেশি, এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি লাগানো যাবে না। সেখানে যেহেতু বড় বড় ইন্ডাস্ট্রির হেড অফিস ওখানে রাখা হয়, তাই কোর এলাকায় কখনো ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয় না। এখানে মূলত মার্কেট এরিয়ায় গড়ে ওঠে। পেরিফেরি এলাকা থেকে প্রোডাক্ট উৎপাদন হয়ে কোর এলাকায় আসে মার্কেটে বিক্রি হওয়ার জন্য। তো মেগালোপলিস এটা অবস্থান করবে কোর রিজিয়নে, কারণ ওখানেই যেহেতু সমস্ত সুযোগ সুবিধা বেশি, সমস্ত মার্কেট, সমস্ত বড় বড় অফিসের হেড অফিস ওখানে রয়েছে, এবং এখানে জনসংখ্যাও বেশি হবে স্বাভাবিকভাবেই। মেগালোপলিস আমরা তাকেই বলবো যেখানে মেট্রোপলিসের থেকে জনসংখ্যা বেশি হবে। আর মেট্রোপলিসের জনসংখ্যা যেখানে 10 লাখের বেশি জনসংখ্যা, ওকে মেট্রোপলিস বলা হয় ওই এরিয়াকে। তো এর অ্যান্সার হবে এ। এবারে 17 দাগে বলা হয়েছে যে ওশিয়ানিক জোন ইন হুইচ টেম্পারেচার চেঞ্জ র্যাপিডলি ইন ডিপথ, মানে সমুদ্রে যেখানে তাপমাত্রা র্যাপিডভাবে মানে অনবরত চেঞ্জ হয়, সমুদ্রের যে অংশে তাপমাত্রা ক্রমশ চেঞ্জ হতে থাকে ওই অংশটাকে বলে থার্মোক্লাইন, যেটা 200 মিটার থেকে প্রায় 1000 মিটার মানে ভার্টিক্যালি উল্লম্বভাবে যদি দেখা হয়, সমুদ্রের উপরিপৃষ্ঠ থেকে 200 মিটারের নিচে 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত এরিয়াকে বলা হয় থার্মোক্লাইন স্তর, যেখানে তাপমাত্রা অনবরত চেঞ্জ হতে থাকে এবং তার নিচে তাপমাত্রা খুব ধীর গতিতে চেঞ্জ হয়, যেটাকে বলে থার্মোক্লাইন স্তর। আর হ্যালোক্লাইন তাকে বলবে যেখানে লবণতা বা স্যালিনিটি দেখানো হয়, আর পিকনোক্লাইন তাকে বলবে যেখানে ডেনসিটি দেখানো হয়। এটা তোমরা ওশিয়ানোগ্রাফিতে পাবে। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইট পাসেস অন দ্য ফ্রম ট্রপিক্যাল লেভেল। আচ্ছা, ট্রপিক লেভেলে ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খলে যেখানে ট্রপিক লেভেল অনুযায়ী এনার্জি কি হয়, যত উপরের দিকে ওঠা যায় এনার্জি তত কমতে থাকে। যেখানে প্রথম শ্রেণীর খাদক, প্রথমে উৎপাদক থাকে যা কিছু সবুজ উদ্ভিদ, তার এখানে এই সবুজ উদ্ভিদের মধ্যে যে পরিমাণ এনার্জি থাকে, সে যখন প্রথম শ্রেণীর খাদকে, যেমন কোনো হরিণ বা অন্য কিছু যারা সবুজ উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, তাদের কাছে যখন এনার্জিটা ট্রান্সফার হয় তখন সেখানে এনার্জির পরিমাণ কমতে থাকে। উৎপাদকের কাছে যদি 1000 কিলো ক্যালোরি যদি এনার্জি থাকে, তাহলে সেটা যখন প্রথম শ্রেণীর খাদকের শরীরে পৌঁছায় তখন সেটা 100 কিলো ক্যালোরিতে পৌঁছে যায়। আর প্রথম শ্রেণীর খাদক থেকে আবার যখন দ্বিতীয় শ্রেণীর খাদকের শরীরে যায় তখন সেটা 10-এ পরিণত হয়, যেটা লিন্ডম্যানের 10% সূত্র অনুযায়ী কমতে থাকে, যত উপরের দিকে যাবে 10% করে কমতে থাকে। তো এটা হবে এনার্জি কি হয়, ডিক্রিজ হতে থাকে, অ্যান্সার বি। এবারে বলা হয়েছে 19-এর দাগে যে নর্থ সাউথ লাইন বরাবর ব্র্যান্ডেড রিপোর্ট, যেটা 1980 সালে দেওয়া হয়েছিল, যেখানে পুরো ওয়ার্ল্ডকে নর্থ আর সাউথ দুভাগে বিভক্ত করা হয়। যদি ইকুইটোরিয়াল লাইন বরাবর আমরা দেখতে পাই, তাহলে নর্থার্ন হেমিস্ফিয়ার এবং সাউথার্ন হেমিস্ফিয়ার দুভাগে ভাগ করা হয়, যেখানে ডেভেলপড কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রির কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই রিপোর্টে যে নর্থার্ন হেমিস্ফিয়ারে যত ডেভেলপড কান্ট্রি রয়েছে সমস্ত, যেটাকে উন্নত দেশ বলা হয়, আর সাউথার্ন হেমিস্ফিয়ারে মূলত সমস্ত ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশ, যেটা ক্রমাগত
উন্নয়ন হতে থাকছে, ওই সমস্ত কান্ট্রি দেখতে পাওয়া যায়, অনলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে। এবারে 20 দাগে এখানে বলা হয়েছে সাউথ ওয়েস্ট মনসুন, তো 19 দাগে অ্যান্সার হবে এখানে সাউথ আমেরিকা। এখানে বলেছে যে ডেভেলপিং কান্ট্রির আন্ডারে কোনটা পড়ে, তো ডেভেলপিং কান্ট্রির আন্ডারে দক্ষিণ হেমিস্ফিয়ারে আমরা সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকাকে দেখতে পাই, বাকি সব এরা হচ্ছে নর্থার্ন হেমিস্ফিয়ারের মহাদেশ। এবারে 20 দাগে এখানে বলা হয়েছে সাউথ ওয়েস্ট মনসুন কারেন্ট অ্যান্ড নর্থ ইস্ট মনসুন কারেন্ট আর ফাউন্ড ইন, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু দেখতে পাওয়া যায় কোথায়, বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। হাই স্প্রিং টাইড occur in the periods of, এর অ্যান্সার হবে নিউ মুন। নিউ মুন ফেজে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই যে যেখানে হাই স্প্রিং টাইড মানে মুখ্য জোয়ার, উচ্চ মুখ্য জোয়ার সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় নিউ মুন ফেজে। এইটা আমি পরবর্তী ক্লাসে ভালো করে ডিসকাশন করব যে স্প্রিং টাইড কি, ন্যাপে টাইড কি, এবারে নিউ মুন কি আর ফুল মুন কি। এখানে আমি ছোট্ট করে বলে রাখি, স্প্রিং টাইড তাকেই বলা হয় যেখানে সূর্য, চাঁদ এবং পৃথিবী একই লাইন বরাবর যখন আসে, তখন যে জোয়ারটা হয় তখন জোয়ারের জলটা খুব উঁচুতে ওঠে বেশি পরিমাণে, তাই একে স্প্রিং টাইড বলা হয়। আর ন্যাপে টাইড তখনই বলা হবে যখন সূর্য, পৃথিবী, চাঁদ একে অপরের সঙ্গে এল আকৃতি ধারণ করবে, মানে সোজা একটা লাইন বরাবর না থাকে, এল আকৃতি বরাবর অবস্থান করবে, তখন যে আমরা জোয়ার আর ভাটাটা প্রত্যেক দিন সেদিন দেখতে পাই, সেদিনে জোয়ারের জলটা খুব কম পরিমাণ আসে এবং ভাটার জলটা খুব কম পরিমাণ টেনে যায়, যেটা হয় অ্যাকচুয়ালি ফোর্থ মুন ফেজ বা হাফ মুন ফেজে আমরা দেখতে পাই। এটা আমি পরবর্তীকালে ভালো করে ডিসকাশন করব যে ফুল মুন কি, নিউ মুন কি। তো এর অ্যান্সার হবে সি, নিউ মুন, যাকে পূর্ণিমা বলা হয়, না অ্যাকচুয়ালি অমাবস্যা বলা হয়, নিউ মুন মানে অমাবস্যা। অমাবস্যা তিথিতে জোয়ারের জলটা সবচেয়ে বেশি উপরে ওঠে। দ্য টেম্পোরারি অফ আটলান্টিক ওশিয়ান ফ্লোর ইজ ডমিন্যান্ট সেন্ট্রাল এস শেপ। এখানে আটলান্টিক মহাসাগরের ওপর যে আমরা মিড আটলান্টিক রিজটা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি নর্থ আইসল্যান্ড থেকে দক্ষিণে বৌভার আইসল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আমি পরবর্তীকালের ছবিটা নিয়ে আসবো যে বৌভার আইসল্যান্ড ঠিক কোথায়, স্যান্ডউইচ আইসল্যান্ডটা ঠিক কোথায়, এটা সব নিয়ে আসবো। তো 21 আর 22-এর অ্যান্সারটা আমি পরবর্তীকালে আলোচনা করব। এখানে তারপর 23-এর দাগে বলা হয়েছে যে স্যালিনিটি অনুযায়ী কম লবণতা থেকে বেশি লবণতার দিকে প্রত্যেকটা এখানে সাজাতে। তো বাল্টিক সিতে সবচেয়ে কম পরিমাণ লবণতা দেখতে পাওয়া যায়, তারপর আর্কটিক সিতে, তারপর গালফ অফ ক্যালিফোর্নিয়া এবং রেড সিতে সবচেয়ে বেশি পরিমাণ লবণতা দেখতে পাওয়া যায়। এরও পার্সেন্টেজটা আমি পরবর্তীকালে নিয়ে আসবো যে স্যালিনিটি অনুযায়ী কোন সমুদ্রের কতটা লবণতা। প্লাঙ্কটন ব্লুমস occur, প্লাঙ্কটন ব্লুমস আমরা কখন দেখতে পাই, যখন আপওয়েলিং হয়, সমুদ্রের শীতল জলটা যখন নিচ থেকে উপরের দিকে আপওয়েলিং ঘটে তখনই প্লাঙ্কটন ব্লুমস আমরা দেখতে পাই। প্লাঙ্কটন ব্লুমস হচ্ছে অ্যালগি, এগুলো হচ্ছে এক প্রকার কি বলা যায়, অ্যালগি ব্লুমস, এগুলো হচ্ছে সমুদ্রে অবস্থিত এক প্রকার উদ্ভিদ যেগুলোকে ছোট ছোট মাছ খায় এবং তাদের জীবন ধারণ করে। জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো আমরা নাম শুনেছি, অ্যালগি, ব্লুম ইত্যাদি। তো এর অ্যান্সার হবে বি, আপওয়েলিং কারেন্ট, যখন জলটা উপরের দিকে, সমুদ্রের ঠান্ডা জলটা নিচ থেকে উপরের দিকে ওঠে তখন এটা দেখতে পাওয়া যায়, তখন নিচের এই ব্লুমসগুলো উপরে উঠে আসে। এবারে প্লেট টেকটনিক ইজ সায়েন্টিফিক থিওরি, যেখানে বলা হয়েছে যে আর্থের লিথোস্ফিয়ারে রয়েছে, এখানে কোন স্টেটমেন্টটা ভুল। এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট যে দিয়েছে ঠিক, অনলি ডি বাদে। এখানে বলা হয়েছে অ্যালং ডাইভারজেন্ট বাউন্ডারি সাবডাকশন ক্যারিজ প্লেট,
ডাইভারজেন্ট বাউন্ডারি তাকেই বলা হবে যেখানে দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়, যার ফলে কি হয়, নিচ থেকে ম্যাগমা উপরে উঠে আসে এবং মূলত মধ্য সামুদ্রিক শৈলশিরা, মিড ওসিয়ানিক রিচ শৈলশিরা তৈরি হয়। এখানে সাবডাকশন জোন কখনোই তৈরি হয় না। যখন কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি দেখা যাবে, দুটো প্লেট একে অপরের মুখোমুখি সংঘর্ষ হবে, তখনই যে প্লেটের ঘনত্ব বেশি সে ক্রমশ নিচের দিকে মুভ করবে, নিচের দিকে বাঁকতে থাকবে এবং সেটাকেই সাবডাকশন জোন বলে। তো এর অ্যান্সার হবে ডি, যেটা প্লেট টেকটনিকের সঙ্গে যুক্ত নয়। তো আমি আজ পর্যন্ত 2018 জিওগ্রাফির পেপারটা আজকে আলোচনা করলাম, যেটা 25টা কোশ্চেন আলোচনা করেছি এবং কিছু এক্সপ্লেনেশন আমি পরবর্তী ভিডিওতে ভালো করে দেব। তোমাদের যদি কারোর কোনো অ্যান্সার নিয়ে প্রবলেম থাকে তো নিজেদের মতামত কমেন্টে জানাতে পারো। আমি আমার মতো করে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করার চেষ্টা করেছি। দয়া করে কিছু ভুল থাকলে মাফ করবেন। ছোট ভাই বোন মনে করে দয়া করে ক্ষমা করবেন।